আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। ভারতের ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম নিয়ে কিন্তু বিতর্কের কোনো শেষ নেই, তাই না? রাজনৈতিক এই চরম কোলাহল থেকে প্রযুক্তিগত আসল সত্যটাকে আলাদা করে একেবারে তথ্য প্রমাণের ভিত্তিতে পুরো বিষয়টা পরিষ্কার করে তোলাই আমাদের আজকের লক্ষ্য। চলুন সরাসরি শুরু করা যাক। আজকের আলোচনায় থাকছে মূলত 5টি বিষয়। ইভিএম নিয়ে বড় বিতর্ক, এটি আসলে কিভাবে কাজ করে, হ্যাকিংয়ের নানা অভিযোগ, নির্বাচন কমিশনের অ্যান্টি হ্যাকিং প্রযুক্তি এবং সবশেষে সুপ্রিম কোর্টের একেবারে চূড়ান্ত রায়। অভিযোগের বিশাল মাত্রা থেকে শুরু করে মেশিনের ভেতরের সূক্ষ্ম সার্কিটরি পর্যন্ত পুরোটাই ধাপে ধাপে দেখে নেওয়া হবে। পর্ব 1, ইভিএম নিয়ে বড় বিতর্ক। আচ্ছা, এই মূল আলোচনাটায় ঢোকার আগে আমাদের সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ার বিশালত্ব আসলে ঠিক কতটা সেটা একটু বোঝা দরকার। ভাবা যায় সংখ্যাটা ৯৭ কোটি। ২০২৪ সালের লোকসভার নির্বাচনে ঠিক এতজন রেজিস্টার্ড ভোটার অংশ নিচ্ছেন। ইতিহাসে এর চেয়ে বড় নির্বাচন কিন্তু আর হয়নি। আর বুঝতেই পারছেন, এত বিশাল পরিসরের একটা আয়োজনে বিন্দুমাত্র ত্রুটি বা অসামঞ্জস্যের কথা উঠলেই সেটা রীতিমতো একটা জাতীয় বিতর্কের রূপ নেয়। নির্বাচনে হেরে যাওয়া রাজনৈতিক দলগুলোর একটা সাধারণ প্রবণতা হল ভারতের নির্বাচন কমিশনকে দোষারোপ করা। এই ব্যাপারটা এতই নিয়মিত ঘটে যে চিফ ইলেকশন কমিশনার রাজীব কুমার তো একবার একটা কবিতার লাইনই উদ্ধৃত করে বসলেন। তিনি বলেছিলেন, নিজেদের অপূর্ণ বাসনার দায়ে বারবার ইভিএমের ওপর চাপানো ঠিক নয়। মেশিনের ওপর এই যে নিয়মিত দোষারোপ, সেটাকে বেশ কাব্যবেগভাবেই খারিজ করে দেওয়া হয়েছিল বলতে পারেন। আর মজার ব্যাপার হল, নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে এই প্রশ্ন তোলার ব্যাপারটা কিন্তু নির্দিষ্ট কোনো দলের মধ্যে সীমাবদ্ধ নেই। ঐতিহাসিকভাবে দেখলে রাইট উইং বা লেফট উইং সব মতাদর্শের দলই কিন্তু হারের পর ইভিএম হ্যাকিংয়ের অভিযোগ তুলেছে। ২০০৯ সালে ইউপিএর জয়ের পর খোদ প্রবীণ বিজেপি নেতা এল.কে. আদভানি ইভিএম ট্যাম্পারিংয়ের দাবি তুলেছিলেন। আবার ২০১৭ সালে আম আদমি পার্টির নেতা সৌরভ ভরদ্বাজ দাবি করে বসেন যে সিক্রেট কোড দিয়ে খুব সহজেই ইভিএম ম্যানিপুলেট করা সম্ভব। পর্ব ২, ইভিএম আসলে কিভাবে কাজ করে, এই মেশিনগুলো কিভাবে হ্যাক হতে পারে সেটা বোঝার আগে আমাদের খুব স্পষ্টভাবে বোঝা দরকার যে একটা সাধারণ পোলিং বুথে এগুলো ঠিক কিভাবে অপারেট করে। এখানে সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয়টা হচ্ছে ইভিএমের মূল আর্কিটেকচার। নির্বাচন কমিশনের ভাষায় ইভিএম একটা মাস্টার স্লেভ কনসেপ্টে কাজ করে। প্রিসাইডিং অফিসারের কাছে যে কন্ট্রোল ইউনিট থাকে সেটা হলো মাস্টার, আর ভোটাররা যে ব্যালট ইউনিটও ভিভিপ্যাট ব্যবহার করেন সেগুলো হলো স্লেভ। সহজ কথায় এর মানে হলো, প্রিসাইডিং অফিসারের সরাসরি কমান্ড বা নির্দেশ ছাড়া ভোটারদের সামনের ওই মেশিনটি আক্ষরিক অর্থেই কোনো কাজ করতে পারবে না। একটা সিঙ্গল ভোটের সম্পূর্ণ যাত্রাটা যদি দেখি তাহলে ব্যাপারটা দাঁড়ায় ঠিক এরকম। প্রথমে প্রিসাইডিং অফিসার কন্ট্রোল ইউনিট থেকে কমান্ড দিলে ব্যালট ইউনিট অ্যাক্টিভ হয়ে যায়। এরপর ভোটার তার পছন্দের প্রার্থীর বোতাম চাপলেই লম্বা একটা বিপ শব্দ হয়, আর সিগন্যালটার সাথে সাথে কন্ট্রোল ইউনিটে ফিরে যায়। ঠিক তখনই মাস্টার ইউনিট ভিভিপ্যাটকে নির্দেশ দেয় একটা কাগজে স্লিপ প্রিন্ট করার জন্য। এই স্লিপটা 7 সেকেন্ডের জন্য ভোটারের সামনে একেবারে দৃশ্যমান থাকে, তারপর স্বয়ংক্রিয়ভাবে কেটে সুরক্ষিত বক্সে গিয়ে পড়ে। পর্ব ৩, হ্যাকিংয়ের অভিযোগ। তো সাধারণ কার্যপ্রণালীটা আমরা দেখলাম। এবারে সেই পদ্ধতিগুলো একটু বস্তুনিষ্ঠভাবে যাচাই করে দেখা যাক, যেগুলো ব্যবহার করে সমালোচকরা প্রায়শই দাবি করেন যে এই পুরো সিস্টেমটাকেই হাইজ্যাক করা সম্ভব। এই প্রসঙ্গে ২০১৭ সালের দিল্লি অ্যাসেম্বলির একটা ঘটনা অনেকেই মনে করতে পারবেন। সেখানে একজন আইন প্রণেতা একটা ভোটিং মেশিনে ১-২-৩-৪-১-৪ মতো একটা সিক্রেট কোড এন্টার করে রীতিমতো দেখিয়েছিলেন যে এরপর যত ভোটই দেওয়া হোক না কেন তার নির্দিষ্ট একটা দলেই জমা হচ্ছে। এটা ছিল অত্যন্ত বিশ্বাসযোগ্য একটা ভিজুয়াল ডেমনস্ট্রেশন। থিওরিটিক্যালি প্রমাণ করার চেষ্টা হয়েছিল যে হ্যাঁ, মাত্র কয়েকটা বোতাম চেপেই হয়তো পুরো একটা বুথের ফলাফল বদলে দেওয়া সম্ভব। কিন্তু এখানেই আসল টুইস্ট, বিরোধী দলের দাবি আর নির্বাচন কমিশনের পাল্টা জবাবের মধ্যে বিস্তর ফারাক। বিরোধীরা এই লাইভ ডেমোটাকে ইভিএমের একটা বড় দুর্বলতা হিসেবে তুলে ধরলেও নির্বাচন কমিশন অত্যন্ত কড়া ভাষায় জানিয়ে দেয় যে প্রদর্শনীতে যে মেশিনটা ব্যবহার করা হয়েছে সেটা কোনো অফিসিয়াল ইভিএম ছিলই না, বরং ওটা ছিল লোকালভাবে তৈরি করা একটা ডামি মেশিন। মনে রাখা দরকার, আসল ইভিএম কিন্তু মারাত্মক কড়াকড়িভাবে নিয়ন্ত্রিত হয়। পর্ব ৪, নির্বাচন কমিশনের অ্যান্টি হ্যাকিং প্রযুক্তি। এবার আমরা নির্বাচন কমিশনের সেই আসল ফিজিক্যাল এবং ডিজিটাল নিরাপত্তা বলয়টা দেখব, যার কারণে এই ধরনের ম্যানিপুলেশনকে প্রযুক্তিগতভাবে পুরোপুরি অসম্ভব বলে দাবি করা হয়। ইভিএমকে ৯০ দশকের একটা সাধারণ ব্যাটারি চালিত ভিডিও গেমের মতো ভাবতে পারেন। এটা সম্পূর্ণ একটা স্ট্যান্ডঅ্যালোন মেশিন, মানে এতে কোনো ওয়াইফাই, ব্লুটুথ, ইন্টারনেট বা রেডিও ফ্রিকোয়েন্সির কোনো সুবিধাই নেই। পুরোটাই চলে একেবারে বেসিক ব্যাটারিতে।
আর যেহেতু এটা বাইরের সব ধরনের নেটওয়ার্ক থেকে শতভাগ আইসোলেটেড, তাই ইন্টারনেট বা ওয়্যারলেস সিগন্যাল ব্যবহার করে রিমোটলি একে হ্যাক করা আক্ষরিক অর্থে অসম্ভব। শুধু ডিজিটাল আইসোলেশনই নয়, ফিজিক্যালিও মেশিনগুলোর যাতায়াত একটা অত্যন্ত কড়া লজিস্টিক্যাল টাইমলাইনের মাধ্যমে সুরক্ষিত থাকে। কেউ যেন ফিজিক্যাল অ্যাক্সেস পেয়ে ট্যাম্পারিং করতে না পারে, তাই নির্বাচনের কয়েক মাস আগেই কম্পিউটারের মাধ্যমে লটারি বা র্যান্ডমাইজেশন করা হয়। ফলে কোন মেশিন কোথায় যাবে সেটা আগে থেকে জানার কোনো উপায় নেই। এরপর রাজনৈতিক দলের প্রতিনিধিদের সামনেই ফার্স্ট লেভেল চেকিং বা মক পোল করা হয়। আর ইলেকশনের দিনগুলোতে স্পেশাল সিল দিয়ে ২৪ ঘন্টার সিসিটিভি নজরদারিতে একেবারে স্ট্রং রুমে এগুলোকে আটকে রাখা হয়। তর্কের খাতিরে যদি ধরেও নিই যে কোনো অপরাধী স্ট্রং রুমের নিরাপত্তা ভেঙে ফেলেছে, তবুও কিন্তু নিস্তার নেই। ২০২৪ সালে নির্বাচনে ব্যবহৃত নতুন M3 মডেলের ইভিএমে রয়েছে অত্যন্ত শক্তিশালী সব কাউন্টার মেজার। যেমন ধরুন UADM বা আনঅথরাইজড অ্যাক্সেস ডিটেকশন মডিউল। কেউ যদি মেশিনটা ফিজিক্যালি খোলার একটু চেষ্টা করে, সাথে সাথে মেশিনটা ডেড বা পুরোপুরি অকেজো হয়ে যাবে। এর চিপগুলো ওয়ান টাইম প্রোগ্রামেবল, মানে একবারের বেশি ডেটা দেওয়াই যাবে না। প্রতিটি বাটন প্রেসে নতুন ডাইনামিক কোড তৈরি হয়, আর পরিবহনের সময় জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে পুরো লোকেশন মনিটর করা হয়। আর নিজেদের প্রযুক্তির প্রতি নির্বাচন কমিশনের যে কতটা অগাধ আস্থা, তার একটা বড় প্রমাণ পাওয়া যায় ২০১৭ সালের একটা ঘটনায়। সেই বছর নির্বাচন কমিশন সমস্ত রাজনৈতিক দলকে তাদের অফিসে এসে অফিসিয়াল ইভিএম ফিজিক্যালি হ্যাক করার একটা ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। ফলাফল, মাত্র ২টি দল এই চ্যালেঞ্জের জন্য রেজিস্টার করেছিল, কিন্তু অবাক করা বিষয় হল চ্যালেঞ্জের আসল দিনে কোনো দলই আর সেখানে উপস্থিত হয়নি। পর্ব ৫, চূড়ান্ত রায়। এত সব চোখ ধাঁধানো প্রযুক্তিগত নিরাপত্তা থাকা সত্ত্বেও ভিভিপ্যাড বা পেপার ট্রেল ভেরিফিকেশন নিয়ে চলা এই বিতর্ক শেষ পর্যন্ত গড়ায় দেশের সর্বোচ্চ আদালত, অর্থাৎ সুপ্রিম কোর্ট পর্যন্ত। আদালতে পিটিশন দায়ের করে দাবি তোলা হয়েছিল যে ১০০% ভিভিপ্যাট পেপার স্লিপ ম্যানুয়ালি গুনতে হবে এবং কন্ট্রোল ইউনিটের সাথে মেলাতে হবে। বর্তমানে যেখানে মাত্র ৫% ভিভিপ্যাট র্যান্ডমলি যাচাই করা হয়, সেখানে ১০০% ম্যানুয়াল কাউন্টিংয়ের এই দাবি ছিল বর্তমান নিয়মের সাপেক্ষে বিশাল একটা পরিবর্তন। তবে নির্বাচনের ঠিক কয়েকদিন আগে সুপ্রিম কোর্ট এই পিটিশন চূড়ান্তভাবে খারিজ করে দেন। আদালত খুব স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে সিস্টেমে যত বেশি মানুষের হস্তক্ষেপ থাকবে, ভুলের সম্ভাবনা ঠিক ততটাই বাড়বে। দেশের ভোট প্রক্রিয়াকে ৬০ বছর পেছনে টেনে নিয়ে যাওয়া কিছুতেই সম্ভব নয়। আদালত সোজা কথায় বলেন সিস্টেমের ওপর আস্থা রাখতে, কারণ ম্যানুয়াল গণনায় ফিরে গেলে সেটা আসলে মেশিনের চেয়েও অনেক বেশি ভুলের জন্ম দেবে। সব শেষে এসে একটা বড় প্রশ্ন কিন্তু ভাবনার জন্য থেকেই যাচ্ছে। একটা নির্বাচনের শতভাগ স্বচ্ছতা কি কেবল একেবারে নিখুঁত আনহ্যাকেবল মেশিন তৈরির উপরে নির্ভর করে, নাকি এর জন্য সেই মেশিনগুলো যারা পরিচালনা করছেন সেই মানবিক প্রতিষ্ঠানগুলোর প্রতি আমাদের অটুট আস্থার প্রয়োজন? আধুনিক এই গণতন্ত্রের আসল দুর্বলতা কি সত্যিই ওই মাইক্রোচিপগুলোর ভেতরে লুকিয়ে আছে, নাকি তা নির্ভর করছে আমাদের প্রাতিষ্ঠানিক আস্থার বৃহত্তর ইকোসিস্টেমের উপর? বিষয়টা আসলেই গভীরভাবে ভেবে দেখার মতো। আজকের এই আয়োজনের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।